সারফেস লেভেলে অপারেশন করছি, মানে মনে করো হার্নিয়া সার্জারি করছি, ঠিক আছে, থাইরয়েড সার্জারি করছি, হ্যাঁ, স্কিন ইনসিশন দিলাম, ফ্ল্যাপ তুলছি, ব্রেস্ট সার্জারি করছি, ফ্ল্যাপ তুলছি, তো তখনও তো স্কিন রিট্র্যাক্ট করতে লাগবে, ঠিক আছে। তো রিট্র্যাকশন যে কোনো স্টেপে লাগতে পারে, সেটা স্কিন রিট্র্যাকশন হোক, মাসল রিট্র্যাকশন হোক, ফাশা রিট্র্যাকশন হোক, বা ডিপ স্ট্রাকচার, ইন্টেস্টিনাল কন্টেন্ট, বা যে কোনো ডিপ স্ট্রাকচার, ঠিক আছে, যেখানে অপারেশন করি সেখানে রিট্র্যাকশনের দরকার হবে, কারণ সার্জারি ইজ আ কি প্রসেস অফ ট্র্যাকশন এন্ড রিট্র্যাকশন, ঠিক আছে, বোঝা গেল। তাহলে রিট্র্যাকশন যে কোনো জায়গায় লাগবে। তো কি কি রিট্র্যাক্টার্স আমরা ইউজুয়ালি ইউজ করি? এরকম দায়ের মতো একটা রিট্র্যাকশন আছে, দাম সবকিছুর নাম লেখা আছে, ঠিক আছে, এটাকে কি বলে, নাম লেখা আছে, ডিভার্স রিট্র্যাক্টর। ডিভার্স রিট্র্যাক্টর। তো ইনস্ট্রুমেন্টের কি কি প্রশ্ন আসবে ইনস্ট্রুমেন্ট থেকে, কি কি বলেছিলাম, কি কি? ফার্স্ট হচ্ছে আইডেন্টিফিকেশন উইথ সায়েন্টিফিক নেম বা ইনভেন্টরের নেম, ঠিক আছে, পুরো নাম। নেক্সট হচ্ছে পার্টস, দেন হচ্ছে ইউজেস, দেন হচ্ছে স্টেরিলাইজেশন, ঠিক আছে। এছাড়াও আরো কিছু আসতে পারে, ইউজেস এর মধ্যে কোন স্টেপে লাগে, সার্জারির কোন স্টেপে লাগে, সেটা ইউজেস এর মধ্যেই আসবে, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে ডিভার্স, উপরেরটা ডিভার্স, তারপরেটা হচ্ছে মরিস, ঠিক আছে। তো ডিভার্স রিট্র্যাক্টরের ইউজ কি? ইউজ কি বল, জানিস? ইউজ কি বল। হ্যাঁ, অ্যাবডোমিনাল সার্জারিতে কখন লাগে ডিভার্স রিট্র্যাক্টর? ইনসিশন দেওয়ার পর আমি অ্যাবডোমিনাল ইনসিশন দিলাম, তো আমি এত বড় রিট্র্যাক্টর থোড়ি স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু ফাশা রিট্র্যাক্ট করতে লাগবে। হ্যাঁ, বাওয়ালের জন্য। তারপর আর কিছু বল, ভয় পাওয়ার কিছু নেই, বল, কেউ মারবে না, করবে না। হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড, সিজারিয়ান সেকশন হতে পারে, ডিভার্স লাগে। বল, বেসিক্যালি আমরা কি করি, ডিভার্স যত বড় রিট্র্যাক্টর নেব, তার মানে কি তত বড় জিনিস আমি রিট্র্যাক্ট করব, ছোট রিট্র্যাক্টর ছোট জিনিস রিট্র্যাক্ট করার জন্য, বড় জিনিসকে বড় রিট্র্যাক্টর দিয়ে লাগবে। তাহলে এক নম্বর হচ্ছে অ্যাবডোমিনাল ইনসিশন দিলাম, পুরো পেরিটোনিয়াম পর্যন্ত আমি ইনসাইজ করলাম, অ্যাবডোমিনাল ওয়াল ওপেন করলাম। এবার অ্যাবডোমিনাল যে ওয়াল, পুরো ওয়ালটাকে রিট্র্যাক্ট করার জন্য আমার ডিভার্স লাগবে, ঠিক আছে। ডিভার্সে কিরকম ভাবে, তোর মানে তোর ব্লেডটা ইনক্লাইন্ড আছে, জাস্ট লাইক আ, হ্যাঁ, ইনক্লাইন্ড, দেখ এরকম ইনক্লাইন্ড আছে, ঠিক আছে। তো ইনক্লিনেশন গুলো কি হয়, ডিপ স্ট্রাকচার গুলোকে যাতে ডিপ স্ট্রাকচারের যে কনভেক্সিটি আছে সেই অনুযায়ী ও প্লেসড হয় এবং রিট্র্যাক্ট করতে পারে, যাতে কোনো টিয়ার না হয়। হ্যাঁ, বুঝতে পেরেছিস? হলো ভিসকাস বা তোর সলিড অর্গান টিয়ার, যদি তুই সারফেস কিরকম হয়, যদি সারফেস যদি কনভেক্স না থাকে, অন্যরকম সারফেস, তাহলে টিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বাউল টিয়ার হয়ে যাবে, সেরোসাল টিয়ার হয়ে যাবে, বা হলো ভিসকাসের যে ভিসেরাল পেরিটোনিয়াম টিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো তো এক নম্বর কি, অ্যাবডোমিন, যদি আমি কোনো অ্যাবডোমিনাল সার্জারি করছি, এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি করছি, তাহলে আমার অ্যাবডোমিনাল ক্যাভিটিকে রিট্র্যাক্ট করার জন্য ডিভার্স লাগে। আর কি কি, বাউল রিট্র্যাক্ট করার জন্য, লিভার রিট্র্যাক্ট করার জন্য আমার ডিভার্স লাগে। তো কোন অপারেশনে লাগতে পারে, মনে কর ওপেন কোলেসিস্টেক্টমি করছি, ওপেন কোলেসিস্টেক্টমি করছি, কোলেডোকোলিথোটমি করছি, তখন কিভাবে ডিভার্স লাগে,
আমি আগের দিন পড়িয়েছিলাম কি ইনসিশন দিতে হয় ওপেন কোলেসিস্টেক্টমি বা কোলেডোকোলিথোটমির জন্য। ককার সাবকস্টাল ইনসিশন বা ককার সাবকস্টাল ইনসিশন। বোঝা গেল? আমি ইনসিশন দিলাম, ইনসিশন দেওয়ার পরে আমি যখনই ওপেন করব তখন কি দেখব? লিভার আছে, গল ব্লাডার দেখা যাবে, ঠিক আছে। তো লিভার এরকম থাকবে, এইখানে গল ব্লাডার থাকবে, ঠিক আছে। এখান দিয়ে ট্রান্সভার্স কোলন আসবে, এখান দিয়ে স্টমাক আসবে। বোঝা গেল? হ্যাঁ, তো আমি গল ব্লাডার এক্সপোজ করব কি করে? এই অবস্থায় আমি অপারেশন থরি করতে পারবো? তো আমাকে গল ব্লাডার প্রপারলি এক্সপোজ করতে হবে। বোঝা গেল? তো আমাকে রিট্র্যাক্ট করতে হবে, তাহলে তো গল ব্লাডার স্পেস এক্সপোজ হবে। তো কোথায় কোথায় রিট্রাকশন করব আমি? প্রথম কথা, আগে আমি রিভার্স দিয়ে রিট্র্যাক্ট করার আগে আমি মপ প্লেস করব, কারণ মেটালিক ইনস্ট্রুমেন্ট, আমি রিট্র্যাক্ট করি কোনো সময় টিয়ার হয়ে যেতে পারে। তো আমাকে এইখানে একটা মপ প্লেস করতে হয়। কোথায়? হেপাটিক ফ্লেক্সারে, ঠিক আছে। নেক্সট মপ স্টমাক অ্যান্ড ডিউডিনাম, এখানে। থার্ড মপ লিভারে, মপ 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 সাদা যে মপ থাকে প্লেস করলাম। তারপর আমি ডিভার্স দিয়ে আমি এটাকে ডাউনওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি, এইখানে একটা ডিভার্স প্লেস করব, এখানে একটা ডিভার্স প্লেস করব, আর লিভারকে ওপর দিকে আপওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি, দেন গল ব্লাডার উইল ভিজুয়ালাইজ প্রপারলি। বোঝা গেল? তিনখানা ডিভার্স প্লেস করতে হয়। একটা রাইট হেপাটিক ফ্লেক্সারকে আমি ডাউনওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি করব, স্টমাক অ্যান্ড ডিউডিনামকে ডাউনওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি, আর লিভারকে আপওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি। তাহলে গল ব্লাডার প্রপারলি ভিজুয়ালাইজ হবে, ঠিক আছে। বলো তো ডিভার্সের ইউজেস কি? এক নম্বর হচ্ছে অ্যাবডোমিনাল ওয়ালকে রিট্র্যাক্ট করা, অ্যাবডোমিনাল ওয়ালকে রিট্র্যাক্ট করা। দু নম্বর হচ্ছে তোর অ্যাবডোমিনাল যে ভিসারা আছে, হলো ভিসকাস অ্যান্ড সলিড ভিসারা, সেগুলোকে রিট্র্যাক্ট করা, ঠিক আছে। এবার বিভিন্ন রকম সার্জারি, যেমন স্প্লিনেক্টমিতে যখন করব তখন নিশ্চয়ই এরকম ভাবে আমি রিট্র্যাক্ট করবো না, তখন আবার স্প্লিনেক্টমিতে এক্সপোজার যেরকম ভাবে দেবো সেরকম ভাবে রিট্র্যাক্ট করবো। যে অপারেশন করব আমার ভিশনে যে জিনিস আসবে, মনে কর আমি অ্যাপেন্ডিক্স অপারেশন করছি, ঠিক আছে। তো অ্যাপেন্ডিক্সকে সিকাম আছে, স্মল বাউল আছে, টার্মিনাল ইলিয়াম আছে, বা ট্রান্সভার্স মেসোকোলন, কি বলে সিগময়েড কোলন যদি আসে, তো সেগুলোকে চারিদিক থেকে আমি রিট্র্যাক্ট করব, যে আমার যে অর্গানে আমি সার্জারি করছি তাকে প্রপারলি এক্সপোজ করার জন্য। বোঝা গেল? তো ডিভার্স দিয়ে এই হয়। এবার মরিস কিসে ইউজ কর? মরিস কিসে ইউজ হবে? মরিস হচ্ছে তোর এর ব্লেড ছোট, তো ছোট জিনিস রিট্র্যাক্ট করার জন্য। হ্যাঁ, মরিস দিয়ে তুই লিভার রিট্র্যাক্ট করতে পারবি না। বোঝা গেল? মরিস ছোট জিনিস, মরিস দিয়ে আমি জাস্ট অ্যাবডোমিনাল ওয়াল উইথ ফাসা হয়তো রিট্র্যাক্ট করতে পারি। হ্যাঁ, কিন্তু টু সার্টেন ডিগ্রি আমি রিট্র্যাক্ট করতে পারবো। ডিভার্স দিয়ে আমি অনেক বেশি রিট্র্যাকশন পাবো দেন মরিস, ঠিক আছে। কিন্তু মরিসও তোর অ্যাবডোমিনাল ওয়াল রিট্র্যাক্ট করার জন্য লাগে। এবার হচ্ছে ছোট ছোট রিট্র্যাক্টর। এটা কি? হ্যাঁ, জার্নিস কি করে হলো? সি দিয়ে স্টার্ট। হ্যাঁ, কি বল, কি বক্তব্য? হঠাৎ করে চিঠি উঠলি না? সি সাইলেন্ট, জার্নিস স্পেলিং কিন্তু পরীক্ষা হলে লিখতে দিতে পারে, ঠিক আছে। কিছু কিছু ইনস্ট্রুমেন্টের নাম ডিফিকাল্ট, স্পেলিং লিখতে দিতে পারে। স্পেলিং যদি ভুল করিস নাম্বার 0। তো স্পেলিংও ইম্পর্টেন্ট, শুধু নাম নয়, ঠিক আছে। দিস ইজ জার্নিস, ওকে। আর নিচের গুলো
এটা ল্যাঞ্জেন ব্যাচ। ঠিক আছে, ল্যাঞ্জেন ব্যাচ আর জার্নিস এর মধ্যে আমি ডিফারেন্সিয়েট কি করে করব? হ্যাঁ, জার্নিস হচ্ছে অপোজিট সাইডে বেন্ড থাকবে দুটো 90 ডিগ্রিতে, আর এক সাইডে ব্লেড থাকে না, হুক থাকে, জাস্ট হুক, টু হুক। ঠিক আছে, হ্যাঁ, বোঝা গেল? আর ল্যাঞ্জেন ব্যাচে নাই, এক সাইডেই ব্লেড থাকবে, এই যে এটাও ল্যাঞ্জেন ব্যাচ, দিস ওয়ান অলসো ল্যাঞ্জেন ব্যাচ। ঠিক আছে, এক সাইডে ব্লেড থাকবে বা সেম সাইডে, দুটো ব্লেডই সেম সাইডে থাকবে। তো জার্নিসে এই হুকের কি ইউজফুলনেস আছে? হ্যাঁ, হোল্ড করার জন্য। তো উল্টো দিকের এটা দিয়েও তো হোল্ড করতে পারি, এটা কেন? ওয়াই দিস হুক? শুনতে পাচ্ছি না, জোরে বল। না, এনিওয়ান? এনিওয়ান? মনে কর একটা স্ট্রাকচার আছে, সাপোজ একটা স্ট্রাকচার আছে, হ্যাঁ, হ্যাঁ, মনে কর এরকম একটা স্ট্রাকচার আছে সাপোজ। ঠিক আছে, এরকম লংগিটিউডিনাল একটা স্ট্রাকচার আছে। আমি কি করতে চাইছি, আমি এই এই যে, আর তার উপরে একটা ট্রান্সভার্স স্ট্রাকচার আছে সাপোজ, আমি এবার এই ট্রান্সভার্স স্ট্রাকচারটাকে হুক করলাম, হুক করে আমি আপওয়ার্ড রিট্র্যাক্ট করছি। ঠিক আছে, বোঝা গেল? লংগিটিউডিনাল একটা স্ট্রাকচার আছে আর একটা ট্রান্সভার্স স্ট্রাকচার আছে সাপোজ এরকম। ঠিক আছে, তো আমি হুকটাকে প্লেস করলাম এরকম ভাবে। ঠিক আছে, দেন আমি ডাউনওয়ার্ড বা আপওয়ার্ড আমি রিট্র্যাক্ট করছি। বোঝা গেল? তাহলে কি হলো, সরে গেল, আমি এই স্ট্রাকচারটাকে ফুল এক্সপোজ করতে পারছি। বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল? হুকের কাজ কি? ধরে রিট্র্যাক্ট করা। ঠিক আছে, তার ইন বিটুইন হুকের মাঝখান দিয়ে ওই স্ট্রাকচারটাকে ফুল এক্সপোজ করতে পারছি। মনে কর কোনো আর্টারি ডিসেক্ট করছে, এটা সুপারফিশিয়াল আর্টারি, ভেন ডিসেক্ট আউট করছে। ঠিক আছে, ওপরে স্কিন বা সুপারফিশিয়াল ফাসাকে আমি রিট্র্যাক্ট করে নিচ্ছি, আর যাতে ফুল কোর্সটা আমি ভিজুয়ালাইজ করতে পারি, তার যে ট্রিবিউটারিজ আছে বা আর্টারির ব্রাঞ্চ আছে সেগুলোকে ভিজুয়ালাইজ করতে পারি। ঠিক আছে, এট সারফেস লেভেল। ছোট রিট্র্যাক্টর নিশ্চয়ই এটা ডিপ স্ট্রাকচারকে রিট্র্যাক্ট করতে পারবে না, বাট সারফেস লেভেলে করতে পারি। ঠিক আছে, বা কোনো নার্ভ ডিসেক্ট আউট করছে, একটা সুপারফিশিয়াল নার্ভ ফর নার্ভ গ্রাফট আমি ডিসেক্ট করবো, যাতে ফুল কোর্স আমি রিট্র্যাক্ট করতে পারি, কোথা দিয়ে ইনসারশন হয়েছে, কোথায় গিয়ে সে মাসেল বা ফাসাকে পিয়ার্স করছে, স্কিনকে পিয়ার্স করছে, যাতে ফুল কোর্স দেখতে পারি। বোঝা গেল? তো হুক থাকলে কি হবে, পুরো ব্লেড থাকলে যতটা রিট্র্যাক্ট হবে না, কিন্তু ফুল ব্লেড থাকলে মানে হুক থাকলে আমি ওর মানে মাঝখান দিয়ে যদি কোনো স্ট্রাকচার পাস করে আমি সেটা পুরো রিট্র্যাক্ট করতে পারবো। হ্যাঁ, উইদাউট আমি কোনো টিস্যু ইন বিটুইন, কোনো টিস্যু অবস্ট্রাক্ট করছে। বোঝা গেল? বুঝতে পারলি? হ্যাঁ, সামনে পেছনে ব্যাপার নয়। হ্যাঁ, কি বলছিস? ব্যাপারটা হচ্ছে তুই একটা যদি ব্লেড নিস, ব্লেড নিয়ে রিট্র্যাক্ট করিস, তো ইন বিটুইন অনেক টিস্যু আটকে যেতে পারে। ঠিক আছে, তো যদি শুধু মনে কর দুটো হুক আছে, মনে কর ব্লেডের মতো হুক, আর তোর মাঝখানে জায়গা খালি আছে, তাহলে কি হবে, ইন বিটুইন টিস্যু আটকাবে না, শুধু মনে কর স্কিন বা সুপারফিশিয়াল ফাসাটাকে তুই রিট্র্যাক্ট করে আসবে। বুঝতে পেরেছিস? আর ইন বিটুইন তুই ওই দুটো ফর্ক যে আছে ওর মাঝখান দিয়েও তুই ডিসেক্ট আউট করতে পারবি, তুই ডিসেক্ট করতে পারবি। বোঝা গেল? বুঝতে পারলি? জিনিসটা না দেখলে তুই বুঝতে পারবি না। ইনস্ট্রুমেন্ট আমরা জোগাড় করছি, আস্তে আস্তে আসবে। এই দুটো যে হুক মতো স্ট্রাকচার আছে,
না, ওইটাতে আজকে কাজ হবে না, ওর কাছে রিট্রাক্টর বা এগুলো নেই, শুধু টিউবস আছে। টিউবস যেদিনকে পড়াবো সেদিন দেখ। এরকম দুটো হুক আছে, তো এর মাঝখানে যদি কোনো স্পেস থাকে, হ্যাঁ, সাপোজ আমার এরকম একটা স্ট্রাকচার আছে, তো আমি কি করতে পারি, ওর মাঝখান দিয়ে প্লেস করতে পারি পুরো স্ট্রাকচার, ঠিক আছে। ওপরের যে সুপারফিশিয়াল স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু, ফাসা, সুপারফিশিয়াল ফাসা রিট্রাক্ট করলাম, হ্যাঁ, ফাসা রিট্রাক্ট করলাম, এন্ড আমি মনে করো সুপারফিশিয়াল বা ডিপ কোনো আর্টারি আছে, ভেন আছে, নার্ভস আছে, সেগুলোকে ডিসেক্ট আউট করতে পারবো, ঠিক আছে, অ্যালং ইটস লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস। বোঝা গেল? হুম। বা লিম্ফ নোড ডিসেক্ট করছি, হ্যাঁ। এবার এটা হচ্ছে কি ল্যাঞ্জেন ব্যাচ। ল্যাঞ্জেন ব্যাচ আর জার্নিস মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ব্লেড অপোজিট সাইড ওরিয়েন্টেড ইন কেস অফ জার্নিস, আর ল্যাঞ্জেন ব্যাচে যদি সিঙ্গেল ব্লেড থাকে তাহলে একদিকেই থাকবে, আর যদি ডাবল ব্লেড থাকে তো সেটাও একই দিকে ওরিয়েন্টেড থাকবে, ঠিক আছে। তো যদি ল্যাঞ্জেন ব্যাচ এটা এরকম দেয় তাহলে কি বলবি এটা? সিঙ্গেল সাইডেড উইথ সিঙ্গেল ব্লেড, ঠিক আছে, বোঝা গেল? এবার হচ্ছে হুক রিট্রাক্টর। হুক রিট্রাক্টর, ঠিক আছে। কোথায় কাজ করি আমরা হুক রিট্রাক্টর দিয়ে, দেখেছিস কোনোদিন? ম্যাস্টেকটমি, থাইরেক্টমি দেখেছিস? জাস্ট স্কিন ফ্ল্যাপ বা সুপারফিশিয়াল যদি মাসেল বা ফাসা থাকে রিট্রাক্ট করার জন্য আমরা স্কিন হুক নিই, ঠিক আছে। জাস্ট হুক হুক করি, ঠিক আছে। এর হুক করি, আগে স্কিন ইনসিশন দিই, স্কিনটাকে হুক করি, আস্তে আস্তে তোর সুপারফিশিয়াল ফাসা থেকে স্কিনটাকে আলাদা করি, হ্যাঁ। ম্যাস্টেকটমিতে, থাইরেক্টমিতে বা হার্নিয়াল সার্জারিতেও অনেক সময় লাগে, হ্যাঁ। এটা হচ্ছে ক্যাটস প। দেখ, হুক রিট্রাক্টরে সিঙ্গেল হুকই থাকে বা ডাবল হুক থাকতে পারে। দিস ইজ ডাবল হুক, দিস ইজ সিঙ্গেল হুক, বোঝা গেল? দিস ইজ ডাবল হুক, ওইটা ডাবল হুক, এটা সিঙ্গেল হুক। আর এটাকে কি বলে? ক্যাটস প। এটায় মাল্টিপল হুকস থাকে, বোঝা গেল? এগুলো সবই সারফেস লেভেলে যখন অপারেট করি তো রিট্রাক্ট স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু। তো কি কি রিট্রাক্টর হলো আমরা এখন পর্যন্ত পড়লাম? ডিভার্স, ডিভার্স পড়লাম, মরিস পড়লাম, দেন জার্নিস পড়লাম, ল্যাঞ্জেন ব্যাচ পড়লাম, ক্যাটস প পড়লাম, আর হুক রিট্রাক্টর পড়লাম, ঠিক আছে। স্কিন হুক বা হুক রিট্রাক্টর, ঠিক আছে, পুরো নাম হচ্ছে স্কিন হুক বা হুক রিট্রাক্টর। ওকে, এবার বল একটা ইনস্ট্রুমেন্টের কি কি পার্ট থাকে বল? শ্যাপ, তারপর ফিঙ্গার রিং, তারপর পড়েছিস? এক সপ্তাহ তো ক্লাস আসিস, পড়েছিস? কি কি থাকে বল, কে বলবি? না পড়াশোনা করলে কি হবে বলতো? কি হবে জানিস? মরে যাবে তো আগের কথা, তোর কি হবে সেটা বল। পেশেন্ট মরবে তো তুই ডাক্তার হলে তো তারপর পেশেন্ট মরবে, এখন তোর কি হবে জানিস কি? ফেল তো আরো দূরের কথা, এই মুহূর্তে কি হবে তোর? ক্যামেরা চলছে জানিস তো, কান ধরে দাঁড়াবি ক্যামেরার সামনে,
এখানে কান ধরে দাঁড়া করো, আর ইউটিউবে উঠবে ওটা, বুঝেছিস? কি বুঝলি? বল, কে বলবি? পার্টস অফ ইনস্ট্রুমেন্ট, প্রথমেই শাফট। দাঁড়া, ওকে বলতে দে। দাঁড়া দাঁড়া, বল। প্রথমেই শাফট, প্রথমেই শাফট। ক্যাচ, বল। করিসনি, বল। হ্যাঁ, তারপর ফিঙ্গারিং এর পর তারপর র্যাচেট বা ক্যাচ, তারপর শ্যাফট। ঠিক আছে, ফিঙ্গার বো ও ফিঙ্গার রিং, দেন ক্যাচ, দেন শ্যাফট, দেন হিঞ্জ বা জয়েন্ট। What are the types of joints? Box joint and pivot joint. ঠিক আছে, দেন ব্লেডস। ঠিক আছে, বস। ঠিক আছে, এরপর হচ্ছে তোর এরপর হচ্ছে আমরা ওপেন কোলেসিস্টেক্টমি বললাম, ডিভাইস রিট্রাক্টর নিয়ে আমি 3টে জায়গায় মপ দিলাম, দেন রিট্রাক্ট করলাম। তারপর কি করব? গলব্লাডার এক্সপোজড হয়েছে, গলব্লাডার এক্সপোজড হয়েছে, কিন্তু আমাকে কি করতে হবে? কোলেসিস্টেক্টমি করতে গেলে কি করতে হবে? হ্যাঁ, তো ট্রায়াঙ্গেলের মধ্যে কি আছে? ক্যালটস ট্রায়াঙ্গেলের মধ্যে সিস্টিক ডাক্ট এন্ড আর্টারি আছে। তো সিস্টিক ডাক্ট এন্ড আর্টারিকে এক্সপোজ করতে হবে। ঠিক আছে, গলব্লাডার তো দেখতে পাচ্ছি, কিন্তু সিস্টিক ডাক্ট এন্ড আর্টারি আমাকে বুঝতে হবে, লাইগেট করতে হবে, তারপর কাটতে হবে। দেন তো আমি গলব্লাডারকে আউট করতে পারবো, তাই তো? হ্যাঁ, তাহলে প্রথমে আমাকে গলব্লাডারকে রিট্রাক্ট করতে হবে টু মেক কি সিস্টিক ডাক্ট এন্ড আর্টারি ভিজিবল। ঠিক আছে, বোঝা গেল? তাহলে গলব্লাডার কি করে রিট্রাক্ট করব? হুম, কি দিয়ে? কি দিয়ে? মপগুলো দিয়ে গলব্লাডার রিট্রাক্ট করে দেবো? হ্যাঁ, সামনে লেখা আছে দেখ, ডিসেকশন অফ সিস্টিক পেটিকল। হ্যাঁ, আনসার সামনে দেওয়া থাকে, মাথা কাজ করে। তো গলব্লাডারকে আমাকে রিট্রাক্ট করতে হবে। রিট্রাক্ট কি করে করব? মহেনিয়ান্স কোলিসিস্টেক্টমি ফরসেপ। তো আমার দুটো কোলিসিস্টেক্টমি ফরসেপ লাগে, মহেনিয়ান্স। দুটো মহেনিয়ান্স লাগে, একটা ফান্ডাসকে হোল্ড করার জন্য, আর আরেকটা হার্টম্যানসকে হোল্ড করার জন্য। ঠিক আছে, হার্টম্যানস। ঠিক আছে, গলব্লাডারে কটা পার্টস আছে? হাউ মেনি পার্টস আর দেয়ার ইন গলব্লাডার? ওকে বল, হেড নেক বডি। তোর আছে হেড নেক বডি, গলব্লাডারের নেই। টেল মি দ্য পার্টস অফ গলব্লাডার। पढ़े हो? पता पता है कि नहीं? दिस इज कॉल्ड फंडस। ठीक है, दिस इज कॉल्ड बॉडी और বডি আর কর্প। দেন হচ্ছে তারপর কি?
ইনফান্টিবুলাম ঠিক আছে, তারপর কি, তারপর কি বল, তারপর ঠিক আছে, হেড তো নই, হ্যাঁ হ্যাঁ বললাম তো হেড নেক বডি তোর আছে, গলব্লাডারে শুধু হেড নেক, ঠিক আছে, নেক আছে আর বডি আছে, বোঝা গেল? তাহলে ফান্ডাস, বডি, দেন হচ্ছে তোর হার্টম্যান, দেন হচ্ছে নেক, নেক আর বডির মাঝখানে হার্টম্যান রয়েছে, বোঝা গেল? হ্যাঁ, infundibulum, it is the dilated part of gallbladder, lies between neck and body, ঠিক আছে, ওকে। এটা what is this, what is this, কেউ বলবি? What is the boundary of Calot's triangle? Inferior border, আর তাই মিডিয়াল ল্যাটারাল সব গন্ডগোল করে ফেললি তো, বলো শুনেছিস? হোয়াট ইজ ক্যালটস ট্রায়াঙ্গেল শুনেছিস? সব আঁকা আছে, বলতে পারছিস না, তাও তো বলতে পারছিস না, লজ্জা লাগছে দেখে বলবো। cystic artery branch of, ভেরি গুড, তোদের জন্য রাইট হেপাটিক আর্টারি, ঠিক আছে, এর অনেক ভেরিয়েশন থাকে, অনেক জায়গা থেকে হতে পারে, ঠিক আছে, বাট রাইট হেপাটিক আর্টারি মোস্ট কমনলি। এবার হচ্ছে হোয়াট ইজ ক্যালটস ট্রায়াঙ্গেল? ক্যালটস ট্রায়াঙ্গেল আমার যখনই আমি ডিসেক্ট আউট করব সিস্টিক ডার্ক আর্টারি, ক্যালটস ট্রায়াঙ্গেল আমাকে ডিফাইন করতে হবে প্রপারলি, এক্সপোজ করতে হবে। তো প্রথমে আমি ময়নিয়ান্স দিয়ে একটা তোর ফান্ডাসকে ধরলাম, আর একটা ময়নিয়ান্স দিয়ে আমি হার্টম্যানস পাউচে ধরে আমি সুপিরিয়র অ্যান্ড ল্যাটারালি রিট্র্যাক্ট করলাম। তো রিট্র্যাক্ট করলে কি হবে? ক্যালটস ট্রায়াঙ্গেল আরো বেটার ভিজুয়ালাইজড হবে। তো ক্যালটস ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কি? প্রথম কথা, বাউন্ডারি এরকম ভাবে বলেই না, কোনটা ইনফিরিয়ারলি আছে, কোনটা মিডিয়ালি আছে, কোনটা ল্যাটারালি আছে, এরকম ভাবে বলতে হবে, নাহলে ফুল মার্কস পাওয়া যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে, বলে দিচ্ছি দাদা, এটা কি? এটা হচ্ছে কমন হেপাটিক, ঠিক আছে, দিস ওয়ান ইজ সিস্টিক ডাক্ট, ওকে। তাহলে এটা কোন সাইড? মিডিয়াল। তো মিডিয়াল সাইড হচ্ছে তোর সিএইচডি, কমন হেপাটিক ডাক্ট, ওকে। দেন দিস ওয়ান কি? লিভার।
তাহলে এইটা যদি একটা লাইন হয় দ্যাট ইজ মিডিয়াল, দিস লাইন উইল বি সুপিরিয়র ল্যাটারাল। ঠিক আছে, তো সুপিরিয়র ল্যাটারাল ইনফিরিয়র বর্ডার অফ লিভার। ঠিক আছে, আর এটা কি সিস্টিক ডাক্ট, তো সিস্টিক ডাক্ট ইনফিরিয়রল্যাটারালি ইজ সিস্টিক ডাক্ট। বোঝা গেল? আর কন্টেন্ট হচ্ছে সিস্টিক আর্টারি, কন্টেন্ট হচ্ছে সিস্টিক আর্টারি। সিস্টিক ডাক্ট হচ্ছে ইনফিরিয়রল্যাটারালি, ইনফিরিয়র বর্ডার অফ লিভার হচ্ছে সুপিরিয়রল্যাটারালি, এন্ড মিডিয়ালি হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, ক্যালভস ট্রায়াঙ্গেল। বোঝা গেল? বাট এটা ক্যালভস ট্রায়াঙ্গেল নয় আসলে, অনেক বইতে লেখা আছে। হ্যাঁ, ক্যালভস ট্রায়াঙ্গেল যখন ডিসকভার করা হয়েছিল, যে হ্যাঁ, তিনি ক্যালভস ট্রায়াঙ্গেল এটা বলেননি। ক্যালভস ট্রায়াঙ্গেলের বাউন্ডারি হচ্ছে মিডিয়ালি তোর কমন হেপাটিক ডাক্ট আছে, ইনফিরিয়রল্যাটারালি তোর সিস্টিক ডাক্ট আছে, আর সুপিরিয়রলি সিস্টিক আর্টারি। ঠিক আছে, দিস ইজ কল ক্যালভস ট্রায়াঙ্গেল। মিডিয়ালি কমন হেপাটিক ডাক্ট, infralaterally cystic duct, and superiorly cystic artery. This is called Callo's triangle. ঠিক আছে, this is called Callo's triangle. বোঝা গেল? বাট এই বড় ট্রায়াঙ্গেলটা কি তাহলে? বড় ট্রায়াঙ্গেলটার কি নাম? বড় ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল। দিস ইজ হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল। হেপাটোসিস্টিক কেন? লিভার আছে, সিস্টিক ডাক্ট আছে। ঠিক আছে, দিস ইজ কল হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল। আর ক্যালভস ট্রায়াঙ্গেল হচ্ছে হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেলের কন্টেন্ট হচ্ছে সিস্টিক আর্টারি, কিন্তু অনেক বইতে সিনোনিমাসলি হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল কি ক্যালভস ট্রায়াঙ্গেল বলে লেখা আছে এবং কন্টেন্ট বলা আছে সিস্টিক আর্টারি, কিন্তু এটা ঠিক নয়। বোঝা গেল? অনেক এক্সামিনার এসে তোকে জিজ্ঞেস করবে ক্যালভস ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কি, তিনি হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল কাকে বলে সেটাই জানে না। ঠিক আছে, তোদের জন্য যেটা বললাম প্রথমে সেটাই বলবি, যদি কোয়ারি করে তখন পরেরটা বলবি। বললেন স্যার আইডিয়ালি এটা হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল, এর কন্টেন্ট সিস্টিক আর্টারি, কিন্তু মানে ক্যালভস ট্রায়াঙ্গেল বলতে যেটা বোঝায় দ্যাট তার বাউন্ডারি হচ্ছে মিডিয়ালি সিএসডি, ইনফ্রাল্যাটারালি সিস্টিক ডাক্ট, এন্ড সুপিরিয়রলি ক্যালভস কি বলে সিস্টিক আর্টারি। ঠিক আছে, আইডিয়ালি এটাই হচ্ছে ক্যালভস ট্রায়াঙ্গেল। বোঝা গেল? বোঝা গেল? তাহলে আমি রিট্র্যাক্ট যেই করলাম, ইউজুয়ালি গলব্লাডার কি করে থাকে? আন্ডার সার্ভাস লিভারে থাকে। হ্যাঁ, এই যে সিস্টিক ডাক্ট, এটা প্যারালালি বা তোর কমন হেপাটিক ডাক্ট, এটা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, এর প্যারালালি বা এর উপরে একদম পাশাপাশি থাকে। ঠিক আছে, তো আমি যদি সিস্টিক ডাক্ট লাইগেট করতে যাই তো কমন হেপাটিক ডাক্ট ইনজুরি হয়ে যেতে পারে। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করি? মোহিনিয়ান্স দিয়ে ফান্ডাস ধরলাম, আরেকটা মোহিনিয়ান্স দিয়ে আমরা হার্টম্যান্স ধরলাম বা ইনফান্ডিবুলাম ধরে আমি রিট্র্যাক্ট করলাম এইদিকে রিট্র্যাক্ট করলাম, এই যে এইভাবে রিট্র্যাক্ট করলাম। রিট্র্যাক্ট করলে কি হবে? সিস্টিক ডাক্ট এন্ড কমন হেপাটিক ডাক্ট উইল সেপারেট। বোঝা গেল? বোঝা গেল? এরকম ছিল, আমি এইদিকে রিট্র্যাক্ট করলাম, আমি এইদিকে রিট্র্যাক্ট করলাম, তো ইট উইল ফলস অ্যাপার্ট। হ্যাঁ, তো বোঝা গেল? ফলস অ্যাপার্ট।
তো সিস্টিক ডাক্ট আমি বেটার ভিজুয়ালাইজ হবে। আমি দুটোর থেকে যদি সরে যায়, কমন হেপাটিক ডাক্ট থেকে যদি সরে যায়, তাহলে আমি বেটার ভিজুয়ালাইজ করব এবং যখন সিস্টিক ডাক্ট আমি লাইগেট করব, কমন হেপাটিক ডাক্ট ইনজুরি হবে না। আমার এটাই তো উদ্দেশ্য, যে যাতে কমন হেপাটিক ডাক্ট বাইল ডাক্ট ইনজুরি না হয় কোলেসিস্টেক্টমির সময়, তাই তো? তো আমি রিট্রাক্ট করব। বোঝা গেল? এই পর্যন্ত বোঝা গেল? হ্যাঁ। তো মোহিনিয়ান্স কোথায় লাগে? মোহিনিয়ান্স কোথায় লাগে বোঝা গেল? তো এবার কি করব আমি? কি ক্ল্যাম্প করব? নেক্সট স্টেপ হচ্ছে আমি সিস্টিক ডাক্ট এন্ড আর্টারিকে ডিসেক্ট আউট করব। ঠিক আছে? আমি রিট্রাক্ট করলে কমন হেপাটিক ডাক্ট থেকে আমি সেপারেট করে নিলাম, কিন্তু ডিসেক্ট আউট করতে হবে। তো দুটোকে আলাদা আলাদা করে ডিসেক্ট আউট করতে হবে। তারপর কি করতে হবে? সুচার দিয়ে লাইগেট করতে হবে সেপারেটলি দুটোকে। ঠিক আছে? এবার ডিসেক্ট আউট আমি কি করে করব? তার জন্য পরের ইনস্ট্রুমেন্ট যেটা, সেটা হচ্ছে দিস ফরসেপ ইজ কল্ড রাইট অ্যাঙ্গেল ফরসেপ অর লাইহিস ফরসেপ। ঠিক আছে? হ্যাঁ, তো রাইট অ্যাঙ্গেল ফরসেপ লাগে। তো আমি মোহিনিয়ান্স আর রাইট অ্যাঙ্গেল ফরসেপ কি করে ডিফারেন্সিয়েট করব? দেখ, তাহলে ইনস্ট্রুমেন্টের পার্টস কি হলো আবার বল। দিস ইজ, বারবার বলছি যাতে এখানেই পড়া হয়ে যায়। দিস ইজ ফিঙ্গার বো, দিস ইজ ক্যাচ, বল ফিঙ্গার বো, দেন ক্যাচ, ঠিক আছে, দেন শ্যাফট, বল। হ্যাঁ, তারপর হচ্ছে জয়েন্ট। কি জয়েন্ট আছে এখানে দেখে বল। হিঞ্জ জয়েন্ট বা স্ক্রু জয়েন্ট। ঠিক আছে? দিস ইজ स्क्रू जॉइंट বা पिवोट जॉइंट, हिंज और जॉइंट। ये क्या है? हिंज और जॉइंट है। ओके, द टाइप्स ऑफ हिंज और जॉइंट इज पिवोट বা स्क्रू जॉइंट और बॉक्स जॉइंट। ঠিক আছে? তারপর কি? ওই ঘুমিয়েও উল্টে পড়বে, বল। ব্লেডস, হ্যাঁ ব্লেডস বল। ব্লেডস এর ওরিয়েন্টেশন কিরকম? এই দেখ, এই যে কার্ভটা আছে দ্যাট ইজ গ্র্যাজুয়াল। মোহিনিয়ান্সে কার্ভ, যে ব্লেডের কার্ভ থাকবে দ্যাট ইজ গ্র্যাজুয়াল কার্ভ এন্ড ট্রান্সভার্স সেরেশন থাকবে। বোঝা গেল? ট্রান্সভার্স সেরেশন, এই যে ট্রান্সভার্স সেরেশন। নেক্সট হচ্ছে তোর এটারও একই পার্টস আছে, সবই একই আছে। ঠিক আছে? বাট এর যে অ্যাকিউট অ্যাঙ্গেল, মোর অ্যাকিউট। ঠিক আছে? কেন মোর অ্যাকিউট? কাজ কি? বল বল। কাটবো কেন? ফর প্রিসাইজ ডিসেকশন। ঠিক আছে? যদি গ্র্যাজুয়াল কার্ভ থাকে, হ্যাঁ আমার মনে কর ডিপ একটা স্ট্রাকচার আছে এখানে, আমি গ্র্যাজুয়াল কার্ভ হলে আমি কি এর মধ্যে ডিসেক্ট আউট করতে পারবো না? যদি কার্ভটা অ্যাকিউট থাকে তা আমি বেটার হুক করতে পারবো, ডিসেক্ট আউট করতে পারবো। এবং আমি যখন এইদিকে তাকাব, পরে লিখবি, আমি যখন দুটো স্ট্রাকচার আছে, দুটো স্ট্রাকচারকে আমি এই করলাম, লাইগেট যখন করব দুটো স্ট্রাকচারের মধ্যে ঢুকিয়ে আমি সুচার পাস করি, এবং সুচার পাস করিয়ে যখন আমি তোর রাইট অ্যাঙ্গেল দিয়ে আমি হোল্ড করব এবং সুচার ওখানে টাই করব, তো রাইট অ্যাঙ্গেলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাবো। এটা তুই যতক্ষণ না দেখবি ততক্ষণ বুঝতে পারবি না সার্জারি যে কি অসুবিধা, বা নিজে যতক্ষণ করবি।
কিন্তু এখন তো তোদের সেই উপায় নেই, এখন থিওরিটিক্যালি বোঝার চেষ্টা কর বা মুখস্থ করার চেষ্টা কর। হ্যাঁ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ আছে, যত রাইট অ্যাঙ্গেল হবে আমার ডিসেকশনের জন্য সুবিধা হবে। যদি আমার অবটিউস অ্যাঙ্গেল হয় আমার হোল্ড করতে সুবিধা হবে। রাইট অ্যাঙ্গেল দিয়ে আমি ফান্ডাস বা হার্টম্যানস ধরতে পারবো না, বোঝা গেল? এইটা দিয়ে আমি ধরতে পারবো না, তার জন্য অবটিউস অ্যাঙ্গেল দরকার, যাতে অনেকটা সারফেস এরিয়া পাই ধরার জন্য কোনো জিনিস। হ্যাঁ, আর ইন বিটুইন ক্রাশও না হয়। কিন্তু রাইট অ্যাঙ্গেল যদি এরকম অ্যাকিউট অ্যাঙ্গেল হয়ে যায় সেটা দিয়ে আমরা ধরতে পারবো না, কিন্তু হুক করতে পারবো, ডিসেক্ট করতে পারবো এবং সুচার পাস করিয়ে লাইগেটও করতে পারবো। বোঝা গেল? এর জন্যই ডিফারেন্স। তো এবার তোকে যদি জিজ্ঞেস করে যে রাইট অ্যাঙ্গেল যে ফরসেপ আছে সেই কাজটা কি মোহিনিয়ান্স দিয়ে হবে? হবে? হবে না? হবে, কিন্তু রাইট অ্যাঙ্গেল একটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ আছে, অনেক ইজিলি হবে। মোহিনিয়ান্স দিয়ে করতেও পারি, কিন্তু আমাকে স্ট্রাগল করতে হবে। আর মোহিনিয়ানের যে ব্লেডস আছে দ্যাট ইজ মোর হেভিয়ার অ্যান্ড থিক। রাইট অ্যাঙ্গেল ইট ইজ পয়েন্টেড অ্যান্ড থিন। বোঝা গেল? দুটোর দেখলেই তুই বুঝতে পারবি এটা কত থিন আর এটা দেখ কত থিক। তো সিস্টিক গলব্লাডার এমনি ছোট স্ট্রাকচার, তার মধ্যে সিস্টিক ডাক্ট আর্টারি আরো ছোট। আমি যদি থিক জিনিস দিয়ে ডিসেক্ট আউট করি তো সিস্টিক আর্টারি ক্যান রাপচার, ব্লিড হবে, আমি বুঝতেও পারবো না। ঠিক আছে? তো রাইট অ্যাঙ্গেল দিয়ে আমরা করব। বোঝা গেল? তো আমি ডিসেক্ট করলাম, সেপারেটলি ডিসেক্ট করলাম, সিস্টিক ডাক্ট অ্যান্ড আর্টারি সেপারেটলি ডিসেক্ট আউট করলাম। তারপর কি করব? তারপর সুচার পাস করব। হ্যাঁ, একজন সুচার আমাকে দেবে, আমি দুটো স্ট্রাকচারের মধ্যে দিয়ে অলরেডি স্পেস ক্রিয়েট করে আমি রেখেছি। সুচার দেবে আমাকে, আমি হোল্ড করব, করে আমি সুচার নিয়ে তারপর সেটা টাই করব। দুটো সুচার, একটা প্রক্সিমালি একটা ডিস্টালি, টাই করার পর ইন বিটুইন আমি কেটে দেবো। বোঝা গেল? বোঝা গেল? এবার সাপোজ মনে কর গলব্লাডার অপারেশন করছি, গলব্লাডার অপারেট করছি। হ্যাঁ, আমার ওর শুধু গলব্লাডারে স্টোন নেই, কমন হেপাটিক ডাক্ট বা কমন বাইল ডাক্টেও স্টোন আছে। ঠিক আছে? তাহলে কি করতে হবে আমাকে? ওপেন কোলেসিস্টেক্টমি, গলব্লাডারে স্টোন থাকে, কি বলে, যদি সিবিডি তে স্টোন থাকে তাহলে গলব্লাডারেও কেটে বাদ দিতে হবে, গলব্লাডারটাও কেটে বাদ দিতে হবে। শুধু সিবিডি সার্জারি করলে হবে না, গলব্লাডারও কেটে বাদ দিতে হবে, কারণ গলব্লাডারে স্টোন থাকবে ইউজুয়ালি। ঠিক আছে? বা যদি আগে থেকে গলব্লাডার, যদি ওর কোলেসিস্টেক্টমি হয়ে গিয়ে থাকে তাহলে আলাদা কথা। যদি সিবিডি তে কোনো সময় স্টোন থাকে তাহলে গলব্লাডারও স্টোন থাকবে, ধরে নিতে হবে, গলব্লাডারও কেটে বাদ দিতে হবে। বোঝা গেল? তাহলে আমাকে কি করতে হবে? ওপেন কোলেসিস্টেক্টমি প্লাস সিবিডি এক্সপ্লোরেশন প্লাস নাই টিটিউব ড্রেনেজ করতে হবে, নাই কোলেডোকো ডিউডেনোস্টমি করতে হবে। ঠিক আছে? তাহলে হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ কোলেডোকোলিথিয়াসিস? কোলেডোকোলিথিয়াসিস মানে কি? বাইল ডাক্টে স্টোন আছে। কোলেডোকোলিথিয়াসিস, কোলেলিথিয়াসিস মানে হচ্ছে গলব্লাডারে স্টোন আছে। বোঝা গেল? তাহলে কোলেডোকোলিথিয়াসিসের কি কি ম্যানেজমেন্ট হতে পারে? একটা হচ্ছে গলব্লাডারে যদি স্টোন আছে আর সিবিডি তে স্টোন আছে, তা আমি কি করতে পারি? এন্ডোস্কোপিক্যালি সিবিডি তে স্টোন আছে ইআরসিপি করে আমি স্টোন বার করে দিতে পারি। ইআরসিপি মানে জানিস? ইআরসিপি মানে জানিস? কোনোদিন শুনেছিস? হোয়াট ইজ ইআরসিপি, হোয়াট ইজ এমআরসিপি? এমআরসিপি মানেটা কি? ফুল ফর্ম কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেমব্রানো।
এমআরসিপি ডিগ্রি, এমআরসিপি ডিগ্রির কথা বলছি না রে বাবু, আমি টেস্টের কথা বলছি। এমআরসিপি কি? ভেরি গুড। আর ইআরসিপি? ম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক। হ্যাঁ, ম্যাগনেটিক। এমআরসিপি হচ্ছে, এইদিকে তাকা, এমআরসিপি হচ্ছে এমআরআই, ঠিক আছে? তার একটা ডিফারেন্ট প্রোটোকল হচ্ছে এমআরসিপি। বেসিক্যালি এমআরআই আমরা বিভিন্ন জায়গায় এমআরআই করি। যখনই আমরা বাইল ডাক্ট দেখার জন্য, প্যানক্রিয়াস দেখার জন্য এমআরআই করি, তখন সেটা এমআরসিপি বলে, ঠিক আছে? বোঝা গেল? বুঝতে পারলি? এটা হচ্ছে নন ইনভেসিভ টেস্ট। কোনো মানে তোকে ইনভেসিভ টেস্ট করতে হচ্ছে না। মানে ইনভেসিভ টেস্ট মানে কি? নন ইনভেসিভ, ইনভেসিভ মানে কি? আমি কোনো এন্ডোস্কোপ ঢোকাচ্ছি না, আমি কোনো নন ইনভেসিভ টেস্টে আমাকে ইনজেক্ট করতে হতে পারে। যেমন সিটি স্ক্যান করি, এমআরআই করি, তাদের টাই ইনজেক্ট করি না, ওটা ইনভেশন না। যদি আমি কোনো বডি ক্যাভিটির মধ্যে যদি কোনো টিউবস না ঢোকাচ্ছি, কোনো তোর নিডল না ঢোকাচ্ছি, ঠিক আছে, এফএনএসি করি, ট্রুকাট বায়োপসি করি, ঠিক আছে, তা এগুলো কি আমরা টিউমারের মধ্যে বা বডি ক্যাভিটির মধ্যে আমি নিডল ঢোকাচ্ছি, তো দ্যাট ইজ ইনভেসিভ টেস্ট। নন ইনভেসিভ টেস্ট হচ্ছে যেখানে আমি বডি ক্যাভিটির মধ্যে কিছু ঢোকাচ্ছি। আমার হতে পারে আমার কোনো কন্ট্রাস্ট আমি ইনজেক্ট করছি, নাহলে তো কন্ট্রাস্ট এনহ্যান্সড হবে না, হ্যাঁ, কিন্তু সেটা ইনভেশন। বুঝা গেল ডিফারেন্সটা? বুঝতে পারলি? তো এমআরসিপি হলো ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। ইআরসিপি হচ্ছে এন্ডোস্কোপিক, এন্ডোস্কোপিক কোলাঞ্জিও প্যানক্রিয়াটো। আরটা হচ্ছে রেট্রোগ্রেড, এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। কেন রেট্রোগ্রেড বলে? কেন রেট্রোগ্রেড বলে তোর মনে হয়? কেন? এ দেখ, হ্যাঁ, সিম্পল কনসেপ্ট। ভেরি গুড। আমি এখান দিয়ে এন্ডোস্কোপ ঢোকালাম, ইট ইজ দ্য ফরওয়ার্ড এন্ডোস্কোপ, ঠিক আছে? আমি যদি এদিকে যাই, দ্যাট ইজ ফরওয়ার্ড, হ্যাঁ, বোঝা গেল? কিন্তু আমি ফরওয়ার্ড না, এদিক দিয়ে গেলাম, এখান দিয়ে অ্যাম্পুলা অফ ভেটার দিয়ে আমি ভেতরে ঢুকলাম, ঢুকে এখানে তো বাইল ডাক্ট এসছে, প্যানক্রিয়াটিক ডাক্ট এসছে, তো আমি ঢুকে ডাই ইনজেক্ট করলাম, ঠিক আছে? প্যানক্রিয়াটিক ডাক্ট তো এখানে এসে ড্রেন করবে অ্যাম্পুলা অফ ভেটারে, তো ডাই দিলাম, এখানে ডাই দিলাম, এখানে গেল, প্যানক্রিয়াটিক ডাক্টেও গেল, তো দ্যাট ইজ রেট্রোগ্রেড, ঠিক আছে? আমি ফরওয়ার্ড, পুরো ফরওয়ার্ড মুভমেন্ট করে দেখি, ফরওয়ার্ড ঢোকালাম, তারপর অ্যাম্পুলা অফ ভেটার দিয়ে আমি ভেতরে ঢুকলাম, দ্যাট ইজ কল রেট্রোগ্রেড, ঠিক আছে? বোঝা গেল? তো আমি সিবিটি দেখতে পাচ্ছি, আমি প্যানক্রিয়াটিক ডাক্টও ভিজুয়ালাইজ করতে পারছি, বোঝা গেল? তো ইআরসিপি, হ্যাঁ, তো ইআরসিপি ডাই দিয়ে দেখলাম, ডাই দিয়ে দেখলাম কি, মনে কর এখানে একটা পাথর আছে, স্টোন আছে, তো ইটস কল কোলেটোকোলিথিয়াসিস, হ্যাঁ। তো যদি ডিস্টালি স্টোন থাকে, মানে নিচে স্টোন থাকে, ডিস্টালি স্টোন থাকে, তো ইআরসিপি দিয়ে আমরা ইউজুয়ালি সেই স্টোনকে আমরা বার করে নিয়ে আসতে পারি। অনেক মেথডস আছে, সেগুলো তোদের জানার দরকার নেই, ঠিক আছে? স্টোন বার করে, কিন্তু যদি স্টোন আরো ওপরের দিকে থাকে, আপস্ট্রিম থাকে, হ্যাঁ, মিড সিবিডিতে স্টোন থাকে বা প্রক্সিমাল সিবিডিতে স্টোন থাকে, তখন ইআরসিপি অতদূর এন্ডোস্কোপ যেতে পারে না, বা দেখতে পারলেও তোর স্টোনকে রিমুভ করা ডিফিকাল্ট হয়ে যায়। তো তখন আমরা কি করি,
ওপেন কোলেসিস্টেকটমি উইথ কোলেডোকোলিথোটমি। কোলেডোকোলিথোটমি মানে হচ্ছে, কোলেডোকোটমি মানে কি, টমি মানে কি, ওপেন করা, ঠিক আছে। একটমি মানে কি, কেটে দেওয়া। এমনি টমি মানে কি, জাস্ট ওপেন করা। কোলেডোকো মানে হচ্ছে বাইল ডাক, কোলেডোকো বাইল ডাক। লিথো মানে কি, স্টোন রিমুভ করা, ঠিক আছে। লিথোটমি মানে কাটা, তারপর স্টোন রিমুভ করা। বোঝা গেল, কোলেডোকোলিথোটমি, ঠিক আছে। তাহলে কি করলাম আমরা, কোলেসিস্টেকটমি করলাম, কোলেডোকোলিথোটমি এন্ড সিভিডি প্লেসমেন্ট, সরি টি2 প্লেসমেন্ট, ঠিক আছে। তাহলে কোলেডোকো লিথিয়াসিসের দুটো ম্যানেজমেন্ট হতে হবে, একটা হচ্ছে ইআরসিপি করে আমি সিভিডি স্টোন বার করে নিলাম, তারপর ল্যাব কোলেসিস্টেকটমি করে গলব্লাডার বার করে দিলাম, ঠিক আছে। আর কি হতে পারে, আর হতে পারে আমরা ওপেন সার্জারি করছি, হ্যাঁ, ইআরসিপি করিনি, ওপেন সার্জারি, ওপেন কোলেসিস্টেকটমি প্লাস কোলেডোকোলিথোটমি উইথ টি-টিউব ড্রেনেজ, ঠিক আছে। বা এটা এই পুরো জিনিসটাই ল্যাপ্রোস্কোপিক্যালি করতে পারে। বোঝা গেল, বোঝা গেল কি? তো ওপেন কোলেসিস্টেকটমি আমরা যেভাবে করেছিলাম, সিবিডি এক্সপ্লোরেশনও আমরা সেভাবেই করব, সিবিডি এক্সপ্লোরেশনও আমরা সেভাবেই করি, ঠিক আছে। প্রথমে আমরা গলব্লাডার এক্সপোজ করলাম, সিস্টিক ডাক্ট এন্ড সিস্টিক আর্টারি ডিসেক্ট আউট করে লাইগেট করে দিলাম, সরি, তারপর তারপর কি, হ্যাঁ ঠিক আছে, তারপর কি, তারপর আমরা সিবিডি লংগিটিউডিনাল সিবিডি তে আমরা একটা ইনসিশন দিই, বুঝে গেল। এই তোদের জন্য আমি এখনো ডিটেলসে স্টেপ করছি, ফাইনাল ইয়ারে গিয়ে এগুলো তোরা মানে তোদের সিনিয়র যাদের তাদেরই পড়িয়েছিলাম, এখন যেহেতু ইনস্ট্রুমেন্ট তোদের পড়াতে বলেছে তাই জন্য আমি পড়াচ্ছি এগুলো। এখনো তোদের এগুলো বোঝার মতো এখনো তোদের অতটা লেভেল হয়নি, কিন্তু বেসিক জিনিসগুলো বলার চেষ্টা করছি যাতে জিনিসটা তোরা ভিজুয়ালাইজ করতে পারিস। তো এরকম একটা লংগিটিউডিনাল ইনসিশন দিতে হয়, ইনসিশন দিয়ে আমরা সেটাকে ওপেন করি, এই যে এরকম ভাবে ওপেন করব, ঠিক আছে। তারপর এর ভেতর স্টোন আছে, সিবিডির ভেতর স্টোন আছে, তো সিবিডির ভেতর স্টোন কি করে রিমুভ করবি, তখন এই ফরসেপটা কাজে লাগে। এই ফরসেপটা দেখানোর জন্য এতগুলো জিনিস বললাম, তো বোঝা গেল। এটার নাম কি, ডেজার্ডিন কোলেডোকোলিথোটমি ফরসেপ। এবার বল এর কি কি পার্টস আছে, কি কি আছে বল। ফিঙ্গার রিংস, তারপর শ্যাফট, ব্লেডস আছে, আর ব্লেডস এর ফেনেস্ট্রেশন আছে। তো ক্যাচ নেই কেন, নো ক্যাচ নো ক্যাচ বলে চিৎকার করছিলি, বল ক্যাচ নেই কেন? ধরবো বার করে নেবো সে তো বুঝলাম, হ্যাঁ কোনোদিন ইনস্ট্রুমেন্ট ধরে দেখেছিস? হ্যাঁ, যে ইনস্ট্রুমেন্ট গুলোতে ক্যাচ আছে ধরে দেখেছিস কিরম ভাবে? ক্যাচ যখন তুই পুশ করিস তখন দুটো ব্লেডের মধ্যে কোনো স্পেস থাকে না, দেখেছিস তো? ক্যাচ ধরলি, ধরে ক্যাচ পুশ করে দিলি, হ্যাঁ, দুটো ব্লেডের মধ্যে কোনো স্পেস থাকে না। যদি আমি স্টোন ধরি এবং ক্যাচ থাকে পুশ করে দিই, স্টোন উইল ক্রাস্ট, ঠিক আছে, স্টোন ক্রাস্ট হয়ে যাবে, তো আমি ইনট্যাক্ট স্টোন বের করতে পারবো না।
স্টোন যত ক্রাশ হয়ে যাবে তাহলে কি হবে, সিবিডির ভেতর গিয়ে স্টোনের ডেব্রিস হবে, গিয়ে ব্লক করে যাবে। আমি যদি সব স্টোন বার করতে না পারি, গিয়ে অ্যাম্পুলা অফ ভেটারে গিয়ে গুঁড়ো গুঁড়ো স্টোন গিয়ে ব্লক করে দিতে হবে। আমি তো অ্যাম্পুলা পাচ্ছি না। আমার কাছে যদি এন্ডোস্কোপ না থাকে বা কোলেডোস্কোপ না থাকে, আমি অ্যাম্পুলা অফ ভেটার পর্যন্ত দেখতে পাচ্ছি না। হতে পারে, তাই জন্য আমাকে ইনট্যাক্ট স্টোন বার করতে হবে। যদি ক্যাচ থাকে, আই উইল ক্রাশ দ্য স্টোন। ঠিক আছে, তাই জন্য এটা কোনো ক্যাচ থাকে না। বোঝা গেল? বুঝতে পেরেছিস? হ্যাঁ, কেন জয়েন্ট? জয়েন্ট ছাড়া কোনো ইনস্ট্রুমেন্টই তৈরি হবে না। জয়েন্ট ছাড়া কোনো ইনস্ট্রুমেন্ট তৈরি হবে না। যে কোনো ইনস্ট্রুমেন্টের যেটা দিয়ে তুই প্রিসাইজ কাজ করছিস, তার ফালক্রাম মেকানিজম থাকতেই হবে ফর মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ফিজিক্সে পড়েছিলি তো? হ্যাঁ হ্যাঁ, তো আছে। এটা ছবিগুলো অস্পষ্ট, তাই জন্য। বোঝা গেল? তাহলে নাম কি এই ইনস্ট্রুমেন্টটার? ডেসজার্ডিন কোলেডোকো-লিথোটমি ফরসেট। ঠিক আছে, এর কোনো ক্যাচ থাকে না। বোঝা গেল? বোঝা গেল তো? তো এরপর আমরা কি করব? স্টোন সব বার করে দিলাম। নেক্সট কি করব? হোয়াট ইজ দিস? খের টি টিউব। ঠিক আছে, তো খের টি টিউব কি করি আমরা? খের টি টিউব দিয়ে আমরা টি টিউব প্লেস করে দিই। কোলেডোকো-লিথোটমি যে করেছিলাম, যে জায়গাটা দিয়ে স্টোন রিমুভ করে টি টিউব প্লেস করে দিই। কেন টি টিউব প্লেস করি? এনি আইডিয়া? বাইল ফ্লো তো ছিলই, আগেও ছিল, এখনো থাকবে। অসুবিধা কি আছে? একদম না। কি না, প্রথম কথা, আমরা টি টিউব প্লেস করি এরম ভাবে, টি টিউবকে এরম ভাবে প্লেস করি। এই যে জায়গাটা দিয়ে আমরা টি টিউব প্লেস করি, এই যে টি টিউব প্লেস করলাম। বুঝতে পারছিস তো? আঁকাগুলো দেখে বুঝতে পারছিস তো? টি টিউব প্লেস করা আছে এরম ভাবে। টি টিউব প্লেস করার কিছু ইউজফুলনেস আছে। প্রথম কথা, এই যে স্পেসটা আমরা যে জায়গাটা লঙ্গিটিউডিনাল তোর সিবিডিতে আমরা একটা ইনসিশন দিয়ে ওপেন করেছিলাম, টি টিউব প্লেস করে আমরা এই ওপরের দিকগুলো সুচার করে দিই। এই যে ওপরের দিকে সুচার করে দিই। কি হলো? ওপরের দিকে আমরা সুচার করে দিই টি টিউবের ওপরে। টি টিউবের কটা পার্ট আছে? একটা হরাইজন্টাল লিম্প আছে, একটা ভার্টিক্যাল লিম্প আছে। তো হরাইজন্টাল লিম্প আমাদের সিবিডির ভেতর থাকে, আর ভার্টিক্যাল লিম্প ওটা পেটের মধ্যে দিয়ে এসে বাইরে থাকে। তার সঙ্গে আমরা একটা ইউরোব্যাগ যোগ করে দিই, তো বাইল ড্রেন হতে থাকে। বোঝা গেল? এরম ভাবে এটা সিবিডির মধ্যে আছে, বাকিটা এখান দিয়ে বাইল ড্রেন হবে। বোঝা গেল? তো অ্যাডভান্টেজ কি কি আছে? এক নম্বর হচ্ছে, আমি তোর সিবিডি এমনি ন্যারো স্ট্রাকচার, হার্ডলি যদি কোলেডোকো-লিথিয়াসিস হয়, অবস্ট্রাকশন থাকে, তাহলে 7 মিলিমিটার 8 মিলিমিটার এরকম। হ্যাঁ, তো আমি যদি প্রাইমারি ক্লোজার অনেকেই করে, এখন তো করে, আগে প্র্যাকটিস ছিল টি টিউবের ওপরই ক্লোজার করা। তো অনেক সময় কি হয়, আমি যদি প্রাইমারি ক্লোজার করি তাহলে সিবিডি স্ট্রিকচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো স্ট্রিকচার হয়ে গেলে কি হবে? পেশেন্ট কিন্তু বাড়ি ছেড়ে দিলি, সে আবার অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে ফেরত আসবে, আবার তোকে আরেকটা অপারেশন করতে হবে। বোঝা গেল? তো সিবিডি স্ট্রিকচার বা স্টেনোসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো টি টিউবের ওপর আমরা ক্লোজার করি, টি টিউবের যে তোর হরাইজন্টাল লিম্প আছে তার উপর ক্লোজার করি, তাহলে স্ট্রিকচার হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং স্ট্রিকচার হওয়ার জন্য যে অবস্ট্রাকটিভ জন্ডিস হওয়া বা বাইল ড্রেন হচ্ছে না, টি টিউব থাকলে বাইল কন্টিনিউয়াসলি ড্রেন হতে পারবে। বোঝা গেল?
এবং আমি আউটপুটও মেজার করতে পারবো যে ইন 24 আওয়ার্স কি হলো, বাড়ি যাবি বল, ইন 24 আওয়ার্স কত বাইল ড্রেন হয় আমাদের, সিক্রেশন কতখানি হয় জানিস কেউ, জানিস এনিওয়ান? ইন 24 আওয়ার্স বাইল সিক্রেশন কতখানি হয়? আরে সিক্রেশন তো হয়, বাইল সার্কুলেশনে বাইল সল্ট শুধু সার্কুলেট করে, বাইল তো সিক্রেট হয় লিভার দিয়ে। 500 to 800 ml বাইল সিক্রেট করে প্রতিদিন, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেল? প্রতিদিন বাইল সিক্রেট করে 500 to 800 ml। এবার আমি এস্টিমেট করতে যে টি টিউব দিয়ে কতখানি বাইল আসছে, হ্যাঁ, আর কতখানি বাইল আমার সিবিডি দিয়ে ডিউডিনিয়ামে চলে যাচ্ছে। যদি পুরো বাইলটাই আসে, পুরো বাইল মনে কর 800,000 ml বাইল আসছে, তার মানে বুঝতে হবে যে ডিস্টাল অবস্ট্রাকশন আছে, পুরো বাইল এখান দিয়েই চলে আসছে। বোঝা গেল? কিছু বাইল আসছে তার মানে যে আমার সিবিডি পেটেন্ট আছে, কিছু হলেও পেটেন্ট আছে, ঠিক আছে? এবার যখনই আমি সার্জারি করেছি, হ্যাঁ, মেকানিক্যাল তোর হ্যান্ডলিং হয়েছে, বাউল সিবিডির ওপর ইনসিশন দিয়েছি, কেটেছি, রিট্র্যাক্ট করেছি, তো সার্টেন ডিগ্রি অফ ইডিমা ইনফ্লামেশন তো হবে। তো ইনফ্লামেশন ইডিমা হওয়ার জন্য পুরো যে বাইল যে সিক্রেট করছে লিভার থেকে পুরোটা বেরিয়ে যাবে না, কিছু থাকবে, ঠিক আছে? তো যদি আমি টি টিউব দিয়ে রাখি তাহলে কি হবে, যে বাইলটা বেরোচ্ছে না মনে করো সেটা টিউব দিয়ে কালেকশন হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমি যে সুচার করেছি সেখানে টেনশন তৈরি হচ্ছে না, হ্যাঁ, লিক হওয়ার সম্ভাবনা কম, ঠিক আছে? বা পোস্ট অফ পিরিয়ডে জন্ডিস হওয়ার সম্ভাবনা কম। বোঝা গেল? তো ড্রেন হয়ে যাচ্ছে। আর কি সিগনিফিকেন্স আছে? মনে কর আমরা কি করি, আমরা পোস্ট অফ ডে 7 to 10 আমরা টি টিউব দিয়ে আমরা একটা ডাই পুশ করি, সেটাকে বলে টি টিউব কোলাঞ্জিওগ্রাম। ডাই পুশ করে আমরা প্রক্সিমালি আর ডিস্টালি আমি দেখি সিবিডি পেটেন্ট আছে কিনা, প্রক্সিমাল আর কোনো স্টোন আছে কিনা, ডিস্টালি আর কোনো স্টোন আমরা সব স্টোন বার করতে পেরেছি কিনা, কিছু স্টোন রয়ে গেছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, যদি নর্মালি ডিউডিনামে নর্মালি তোর ডাই চলে যায়, কোনো অবস্ট্রাকশন ছাড়া, কোনো ন্যারোইং ছাড়া বা কোনো ফিলিং ডিফেক্ট আমি এক্সরেতে দেখতে পাচ্ছি না, তার মানে তোর পেটেন্ট আছে, পুরো সিবিডি পেটেন্ট আছে, কোনো অসুবিধা নেই, সব স্টোন যেগুলো ছিল সব আমি রিমুভ করে দিয়েছি। বোঝা গেল? বোঝা গেল? এবার যদি সব ঠিক থাকে তো আমি টি টিউব বার করে নেব, হ্যাঁ, সব বলছি, টি টিউব বার করে নেব। বোঝা গেল? আর যদি মনে কর কিছু থাকে তাহলে টি টিউব আমি রেখে দেবো। যদি ডিস্টাল স্টোন থাকে তা আমি আবার ওকে ইআরসিপি করতে পাঠাবো, ইআরসিপি করে ডিস্টাল স্টোন রিমুভ করে দেবো। বোঝা গেল? দিস ইজ দ্য ওয়ে যে আমরা টি টিউবে ইনসার্ট করি এবং তার কি কি সিগনিফিকেন্স আছে। এবার টি টিউবের গায়ে দেখ এরকম একটা এই থাকে, রাইলস টিউব দেখেছিস তো? রাইলস টিউবের গায়ে একটা কমলা এরকম রেডিও ওপেক, এর বলে রেডিও ওপেক লাইন থাকে, টি টিউবের গায়েও থাকে সবুজ রঙের লাইন থাকে, এগুলো রেডিও ওপেক লাইন। যে যখন তুই ফ্লুরোস্কোপি বা তোর এক্সরে নিবি তো ওই লাইন তোকে গাইড করবে যে টিউবটা ঠিক জায়গায় প্লেসড আছে কিনা। বোঝা গেল? এবং এই যে টি টিউবের যে হরাইজন্টাল লিম্ফ আছে, যখন আমরা এটা সিবিডির মধ্যে প্লেস করি তো আমরা তার আগে ফ্যাশন করি সেটাকে, টি টিউবের এই এত বড় রাখি না, আমরা ছোট করি এটাকে, এতটুকু করে ফ্যাশন করি, ঠিক আছে? এই যে পুরো এটা হচ্ছে হরাইজন্টাল লিম্ফ, ঠিক আছে? তো এটাকে আমরা কি করে ফ্যাশন করি, আমরা এখান থেকে কেটে দিই, এখান থেকে এই এতটুকু পোর্শন এরম ভাবে কাঁচি দিয়ে কেটে দিই, ঠিক আছে? তাহলে কি হলো গেল,
হরাইজন্টাল লিম্বের যে ইনার ডায়ামিটারটা সেটা আর রেস্ট্রিক্টেড থাকলো না, সেটা ওপেন হয়ে গেল। যদি যদি এরকম এরকম আছে, আমি যদি এখান থেকে এই পর্যন্ত একটা সিলিন্ডারকে কেটে দিই, তাহলে কি হয়, এটা ওপেন হয়ে গেল। তো কোনোভাবে ব্লক হওয়ার সম্ভাবনা, তাহলে কিরকম হবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, দিস ইজ দ্য ভার্টিক্যাল লিম্ব, এটা হরাইজন্টাল, এটা ভার্টিক্যাল। তো এই অবস্থায় আমি সিবিডির মধ্যে ঢুকিয়ে দিই। ঠিক আছে, আর কি করি, আর কি করি, যেটুকু ইনসিশন আছে তার ওপর থেকে ক্লোজ করি, নিচের দিকে নয় কিন্তু ওপরটা ক্লোজ করি। ঠিক আছে, নিচের দিকে আমরা স্পেস রেখে দিই জাস্ট, যাতে যখন আমি টিটিউব বার করব, কিভাবে বার করি, বাই আ স্মার্ট পুল, স্মার্ট অ্যান্ড কনস্ট্যান্ট পুল রাখি, আস্তে করে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারবি না এখন, জেনে রাখ কি করে পুল করতে হয়, স্মার্ট অ্যান্ড কনস্ট্যান্ট পুল করতে হয়, এটাই বলতে হয়। ঠিক আছে, এবার নিচের দিকে যদি সুচার থাকে তো সুচার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি ওপর দিকে সুচার থাকে তাহলে সুচার ছিঁড়বে। এই জিনিসটা তোদের মাখনলাল সাহাতে নিচের দিকে সুচার লেখা দেখানো আছে ছবিতে, সব বড় বড় বইতে ওপরে লেখা আছে। ঠিক আছে, হ্যাঁ, এবং আমরাও সবসময় এই ইনসিশনের ওপরের সাইডে সুচার করি, করে সিবিডি ক্লোজ করি। ঠিক আছে, এরপর তুই বলতে পারিস যে স্যার এতক্ষণ এইটুকু সুচার দিয়েছিলাম, তারপর সিবিডি টিটিউব পুল করে বার করে নিলাম, তাও কেন বাইল লিক হচ্ছে না, এতখানি তো কেটেছিলাম। মোমেন্টাম ইজ কল্ড অ্যাবডোমিনাল পুলিসম্যান। যেখানেই কোনো ইনফেকশন হবে, যেখানেই কোনো ইনফ্লামেশন হবে, মোমেন্টাম উইল কাম অ্যান্ড কি করবে, কনফাইন দ্যাট ইনফেকশন, যাতে ওটা জেনারেলাইজ না হয়, জেনারেলাইজ পেরিটোনাইটিস না হয়, ও লোকালাইজ করবে সবসময়। যেখানে ইনফেকশন হবে, যেখানে ইনফ্লামেশন হবে, হ্যাঁ, যেখানেই কিছু হবে, মোমেন্টাম এসে ওখানে চিপকে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তো যখন তুই টিটিউব ঢুকিয়েছিস, ওখানে অপারেট করেছিস, গলব্লাডার কেটে বাদ দিয়েছিস, যখন আমরা গলব্লাডার কেটে বাদ দিই, মনে কর এই কিছুদিন আগে আমি একটা স্টাম্প কোলেসিস্টেক্টমি করেছিলাম, একজন অপারেট করে দিয়েছে, পুরো গলব্লাডার বার করতে পারিনি, অল্প একটু গলব্লাডার ছিল, হ্যাঁ, তার মধ্যে একটা বড় স্টোন ছিল একটুখানি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, তো আমি যখন মানে আবার ল্যাপ্রোস্কোপি করার জন্য ঢুকলাম, ওপেন কোলেসিস্টেক্টমি করেছিল, তো সব মোমেন্টাম পুরো লিভার বেডে এসে চিপকে রয়েছে, মোমেন্টাম আস্তে আস্তে ছাড়িয়ে 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 যেটুকু গলব্লাডার ছিল সেটুকু কেটে বার। তো যেখানেই এরকম অপারেশন হবে, এই হবে, মোমেন্টাম গিয়ে অ্যাটাচড হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তো যেখানে কোলেটোকোলিথোটমি করেছিলাম যে সাইটে, সেখানে গিয়ে মোমেন্টাম এমনি পেস্ট হয়ে রয়েছে, বোঝা গেল, আটকে গেছে। ও পুরো যে জায়গা তোর ইনসিশন ছিল, কিছু জায়গাটা আমরা সুচার করে দিয়েছি, নিচের কিছু জায়গাটা বাকি ছিল, যেটা আমরা স্মার্ট পুলের জন্য রেখেছিলাম, যাতে সব বন্ধ করে দিলে তো আমি আর টিটিউব বের করতে পারবো না, পুরো যদি বন্ধ করে দিই, কিছুটা জায়গা রেখেছিল, তো অলরেডি ওই জায়গায় তোর মোমেন্টাম চিপকে গেছে। বুঝতে পেরেছি? এবার যখন আমি মনে কর, ইউজুয়ালি কি হয়, আমরা আগে যে ডিকটাম ছিল, ডে 10-এ আমরা টিটিউব কোলেনজিওগ্রাম করি, আর ডে 21 পর্যন্ত আমরা ওয়েট করি টিটিউব বার করার জন্য। বোঝা গেল কেন? যদি কোনো ফরেন বডি আমাদের ইন সিটু থাকে, হ্যাঁ, এই টিটিউব আছে মনে কর, ইন সিটু আমি রেখে দিয়েছি, তাহলে আমাদের বডিতে কি হয়, একটা ফাইব্রাস ট্র্যাক তৈরি হয় ওই ফরেন বডির চারিদিকে। যেরম ভাবে টিটিউব আছে, ওর চারিদিকে মোমেন্টাম এমন ভাবে একটা ফাইব্রাস ট্র্যাক তৈরি করবে 3 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, তো আমি টিটিউব বার করে যাওয়ার পরেও একটা ফাইব্রাস ট্র্যাক উইল পারসিস্ট। তো যদি কোনো বাইল লিক করে, ওই ট্র্যাক দিয়েও অলরেডি চলে আসবে। বোঝা গেল? বুঝতে পারলি? তো আমরা এখন অনেক সময় ডে 21 পর্যন্ত ওয়েট করি না, যদি আমাদের মোটামুটি পেশেন্ট ঠিক থাকে, তো আমরা ডে 10
দেখলাম টি টিউব কোলেঞ্জিওগ্রাম করে সব ঠিকঠাক আছে, তা 1-2 দিনের মধ্যে আমরা কি করি, আমরা টি টিউবটা ক্ল্যাম্প করে দিই। ক্ল্যাম্প করে দিলে কি হবে, টি টিউব দিয়ে আর কোনো বাইল আসবে না, টি টিউব দিয়ে আর কোনো বাইল আসবে না, যত বাইল আছে সিবিডি দিয়েই যাবে। তো ডে 10 মোটামুটি অপারেশনের 10-11 দিন পরে যত ইডিমা আছে, ইনফ্লামেশন আছে, এগুলো সব আস্তে আস্তে সেটেল ডাউন করে যাবে। ঠিক আছে, ডিস্টাল সিবিডিতে যে যতটুকু ইনফ্লামেশন বা ইডিমা ছিল সেগুলো সেটেল ডাউন করে যাবে। তাহলে কি হবে, ন্যাচারাল যে পাথ সেটা যদি রিএস্টাবলিশ হয়ে যায়, তাহলে আমাদের যে অ্যাবনর্মাল পাথওয়ে আছে সেখান দিয়ে আর ফ্লুইড আসবে না, বাইল আসবে না। এটাই তো নিয়ম। যখন ন্যাচারাল পাথ এস্টাবলিশ হয়ে যাবে তখন আর সাইড পাথ দিয়ে আর কিছু আসবে না। ঠিক আছে, তো আমি ক্ল্যাম্প করে দিলাম টি টিউব, তো সিবিডি যদি নর্মাল হয়ে যায় তো সিবিডি উইল ড্রেন, তো ওর ব্যথা হওয়া এই হওয়া এগুলো হবে না। 1-2 দিন দেখলাম যে কোনো সিমটমস নেই, পেশেন্টের কোনো সিমটম নেই টি টিউব ক্ল্যাম্প করে দেওয়ার পর, তো আমি টি টিউব বার করে দিলাম। বোঝা গেল? বুঝতে পারলি? এই পর্যন্ত হলো? তাহলে আজকে যে যে ইনস্ট্রুমেন্ট গুলো রিট্রাক্টর বল এই বল সবগুলো হয়ে গেল। এবার দেখ, এটা হচ্ছে রাইট সাবকস্টাল ইনসিশন। তো আমি যদি এটা এরকম থাকে, এই যে এটা সিবিডি থাকে, এটা হেপাটিক আর্টারি থাকে, আর পেছন দিকে তোর পোর্টাল ভেন থাকে। তো আমি যদি স্ট্যাব নাইফ দিয়ে, স্ট্যাব নাইফ বলেছিলাম, স্ট্যাব নাইফের কি কি কাজ, অ্যাবসেস ড্রেন করা, নিক করা, অ্যাবসেস ড্রেন করা, ক্রুশিয়েট ইনসিশন দেওয়া এন্ড কোলেডোকোলিথোটমি করা, মানে কোলেডোকোটমি করা। তো এখানে ইনসিশন দিলাম, বোঝা গেল? স্ট্যাব নাইফ দিয়ে ইনসিশন দিলাম। আমি যদি এখান দিয়ে স্টে সুচার নিয়ে অ্যান্টেরিয়র ওয়াল অফ সিবিডি কে লিফট না করি, তাহলে কি হবে, posterior wall will injure, posterior wall এর পেছনেই আছে portal vein, portal vein যদি injure হয় there is torrential bleed and patient will die on table and you will be in jail for the next of your life, next পুরো লাইফের জন্য তুমি জেলে থাকবে। বোঝা গেল? তো দিস ইজ দ্য প্রসেস। যাতে আমি স্টে সুচার নিয়ে আমি ট্র্যাকশন দিয়ে রাখবো, তাহলে কি অ্যান্টেরিয়র ওয়াল উইল লিফট। ঠিক আছে, তো আমি যখন নিক করবো পস্টেরিয়র ওয়াল ইনজুরি হবে, পস্টেরিয়র ওয়াল ইনজুরি না হলে আমার পোর্টাল ভেন ইনজুরি হওয়ার কোনো জায়গা নেই। বোঝা গেল?